না আসলে আসসালামু আলাইকুম। বাংলা নিকেতনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা 11 নম্বর ক্লাসটি করতে যাচ্ছি। এই ক্লাসটিতে আমরা যে প্রশ্নগুলো নিয়েছি, 36তম বিসিএস এর প্রশ্ন নিয়েছি আমরা। আহ আমরা নিবন্ধনের 15তম নিবন্ধনের প্রশ্নগুলো নিয়েছি স্কুল থেকে, এবং আমাদের প্রাইমারির প্রশ্ন নিয়েছি তৃতীয় পর্যায় 2019 এর তৃতীয় ধাপ। ওকে, তো আমাদের ক্লাসগুলো আস্তে আস্তে সংক্ষিপ্ত হচ্ছে। আগেই বলেছি যে প্রত্যেকটা প্রশ্ন রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে, সেই জন্য যে প্রশ্নগুলো রিপিট হচ্ছে আমরা সেগুলোতে শুধু সমাধান করে যাচ্ছি এবং হালকা আলোচনা করে যাচ্ছি। তো আজকের ক্লাসটা এরকমই হবে। আগেই বলে নিচ্ছি, এখানে দেখবেন যে আজকে যে 80টি প্রশ্ন নিয়েছি, 80টি প্রশ্নের মধ্যে আপনি 60 থেকে 65টি প্রশ্ন পাবেন, যেগুলো আমার বিগত যে ক্লাসগুলো হয়েছে সেখানে চলে আসছে। তো আমি প্রশ্নগুলো বাদ দিচ্ছি না কেন, কারণ হচ্ছে একটা পূর্ণাঙ্গ বিসিএস পরীক্ষা বা প্রাইমারি পরীক্ষায় যে প্রশ্নটাই আসছে সেটাই রেখে দিয়েছি, কারণ এগুলো আমি আপনাদেরকে পিডিএফ আকারে একসাথে দিয়ে দিব পরবর্তীতে। তাহলে আপনাদের জন্য সহজ হবে যে কোন কোন টপিক গুলো থেকে বেশি প্রশ্ন আসছে, এটা বুঝতে সহজ হবে। ওকে, তাহলে চলুন আজকে প্রথম যে প্রশ্নটি রয়েছে বন্ধন। এই বন্ধন যে প্রশ্নটি রয়েছে, এটি অক্ষর বিন্যাস কয়েকবার আসছে পরীক্ষায়? 2 থেকে 3 বার আমরা পেয়েছি বিগত ক্লাস, 2 থেকে 3 বার। বন্ধন অক্ষর জিনিসটা কি? অক্ষর হচ্ছে আপনি এক নিঃশ্বাসে একটা শব্দ উচ্চারণের জন্য যতটুকু শব্দের অংশ উচ্চারণ করেন সেটা হচ্ছে একটা অক্ষর। আপনি যে কোনো শব্দ উচ্চারণের জন্য, যেমন বন্ধন, এখানে আপনি দুইটা পার্টে উচ্চারণ করছেন, তাই না? একটা হচ্ছে বন আর একটা হচ্ছে ধন। বর্ণ, বর্ণ আর অক্ষর কিন্তু এক জিনিস না, এটা মনে রাখতে হবে। বর্ণ হচ্ছে কি আপনি যে ধ্বনিগুলো ব্যবহার করেন, যেমন অ একটা ধ্বনি, এই অ এর জন্য স্বরে আপনি বর্ণটা ব্যবহার করলেন, এটা হচ্ছে কি বর্ণ। কিন্তু এটা কিন্তু অক্ষর না। অক্ষর হচ্ছে আপনি এক নিঃশ্বাসে কোনো একটা শব্দের যতটুকু অংশ উচ্চারণ করেন সেটাই হচ্ছে একটা অক্ষর। তাহলে বন্ধন, এখানে বর্ণ আছে কিন্তু 4টি, কিন্তু অক্ষর আছে কয়টি? মাত্র 2টি। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে? 2 নম্বরটি, বন্ধন। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? এটা আমরা আগে রিপিট প্রশ্ন, এটা রিপিট প্রশ্ন। অর্ধমাত্রার বর্ণ কতটি বাংলা বর্ণমালায়? দেখেন, বাংলা বর্ণমালা হচ্ছে একটি, বাংলা বর্ণমালা একটি। স্বরবর্ণ হচ্ছে 11টি, ব্যঞ্জন হচ্ছে 39টি, টোটাল বর্ণ হচ্ছে 50টি। ওকে, এই যে টোটাল 50টি বর্ণ রয়েছে তার মধ্যে পূর্ণমাত্রা বর্ণ আছে হচ্ছে 32টি হচ্ছে পূর্ণমাত্রা, আর 10টি হচ্ছে মাত্রাহীন, আর 8টি হচ্ছে অর্ধমাত্রা। পূর্ণমাত্রা হচ্ছে যেমন ধরেন ক হচ্ছে পূর্ণমাত্রা, কিন্তু খ এটা হচ্ছে অর্ধমাত্রা, কিন্তু উ এটা হচ্ছে মাত্রাহীন। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে? অর্ধমাত্রা হচ্ছে 8টি। বিজ্ঞান শব্দের যুক্ত ব্যঞ্জনের সঠিক রূপ কোনটি? বিজ্ঞান, এখানে মনে রাখবেন ইয় ধ্বনিটা কিন্তু আগে উচ্চারণ হচ্ছে না। যদি ইয় ধ্বনিটা আগে উচ্চারণ হতো, যেমন গঞ্জ, তাহলে হতো ইয় যুগ বর্গীয় জ। সুতরাং এটা কিন্তু ভুল করা যাবে না। এখানে বিজ্ঞান প্রথমে বর্গীয় জ, তারপরে হচ্ছে ইয়। গঞ্জ বানানো কিন্তু ইয় আগে তারপরে বর্গীয় জ। এই দুইটা পার্ট আলাদা করে মনে রাখার চেষ্টা করবেন। তাহলে এখানে সঠিক উত্তর হবে 1 নম্বরটা। 3 নম্বরটা কিন্তু সঠিক হবে না এখানে। ঠিক আছে, দেখুন 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, নিচের কোন শব্দটি প্রত্যয় যুগে গঠিত হয়নি? অর্থাৎ এখানে যে শব্দগুলো রয়েছে তার মধ্যে 3টি শব্দ আছে প্রত্যয় যুগে। প্রত্যয় জিনিসটা কি? প্রত্যয় হচ্ছে একটা শব্দের প্রথম অংশ দ্বিতীয় অংশ থাকবে, প্রথম অংশটার অর্থ থাকবে আর দ্বিতীয় অংশটার অর্থ নাই থাকবে, মানে নেই, এরকম হবে। তাহলে আসেন দেখি, সভাসদ, সবার সাথে আপনি যদি সদ যুক্ত করেন, শুধু সদের কোনো অর্থ আছে? না, তাহলে এটা প্রত্যয়। ফল বান, ফলের সাথে আপনি বান যুক্ত করলেন, ফল শব্দের অর্থ আছে, বানের কি কোনো অর্থ হয়? অর্থ হয় না, তার মানে এটা কি প্রত্যাশাদিত শব্দ। তন্নি, তন্নি মানে কি? তনু যোগ দীর্ঘ ই, এ হচ্ছে তন্নি, তাহলে এটাও কি একটা প্রত্যাশাদিত শব্দ। শুভেচ্ছা, দেখুন তো, শুভ যোগ ইচ্ছা, দেখুন দুটি অংশের কি হচ্ছে? অর্থ হচ্ছে, দুটি অংশের অর্থ হচ্ছে, এবং এটি একটি সন্ধি সাধিত শব্দ। সুতরাং এখানে প্রত্যয় সাধিত নয় হচ্ছে 4 নম্বরটি, সরি 2 নম্বরটি। বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? দেখুন, বহুব্রীহি মানেই হচ্ছে কি, এখানে পরপদ প্রাধান্য পাবে না, পূর্বপদ প্রাধান্য পাবে না, ভিন্ন পদ প্রাধান্য পাবে এবং অর্থটা ভিন্ন হয়ে যাবে। এখন আমরা একটু দেখার চেষ্টা করি। দেখুন, খাসমহল, খাস যে মহল, খাসমহল মানে কি? একজন মানুষের ব্যক্তিগত একটা অন্দরমহল যদি বলি আমরা, সেটা আর কি খাসমহল। তো এটা অর্থ যা শব্দ, যা অর্থ কিন্তু তাই দিচ্ছে। ব্যাস বাক্য কি? খাস যে মহল, খাসমহল, কর্মধারয় সমাস। তপোবন, তৎপুরুষ সমাস। তোপের নিমিত্তে বন, চতুর্থ তৎপুরুষ সমাস। অনমনীয়, নয় নমনীয় যা, সেটাকে আমরা কি বলছি? অনমনীয়, অর্থ যা তাই কিন্তু হচ্ছে, সুতরাং এটাও কিন্তু বহুব্রীহি সমাস না।
জনশ্রুতি। জনশ্রুতি মানুষ যা শুনে সেটা কি জনশ্রুতি, নাকি যে কথাটা প্রচলিত সেটা জনশ্রুতি? যে কথাটা প্রচলিত আছে সেটা হচ্ছে জনশ্রুতি। এখানে হচ্ছে এক নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। নিচের কোনটি বিশেষ্য পদ? বিশেষ্য পদ কোনগুলো? যেগুলো দ্বারা নাম বোঝায়। আপনি যে কোনো কিছুর পরিচয় পাবেন কি দিয়ে? বিশেষ্য পদ দিয়ে। তাহলে আসেন থেকে পরিচয় পাওয়া যায় কি দিয়ে? জাত। জাত মানে কি? কোনো কিছু থেকে উৎপত্তি হয়েছে যা, অর্থাৎ এটা কিন্তু বিশেষণ পদ। গৈরিক, দেখুন আপনার কি বলে এটাকে, গৌরব, গর্ব, গৈরিক, এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর মধ্যে গর্ব যে শব্দটা এটা হচ্ছে বিশেষ্য, কিন্তু গৌরব, তারপর হচ্ছে গৈরিক, তারপর হচ্ছে গৌরী, এই যে শব্দগুলো রয়েছে এগুলো কিন্তু বিশেষ্য পদ হয়। তাহলে এখানে গৈরিকটাও কি হবে না? বিশেষ্য পদ হবে না, বিশেষণ হবে। উদ্যত। উদ্যত আচরণ, আচরণটা কেমন? উদ্যত আচরণ, এটাও কিন্তু আমরা অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটাও বিশেষণ পদ। এখানে গাম্ভীর্য। গাম্ভীর্য হচ্ছে আপনি কি বলে এটাকে, যেমন ধরেন তুমি, তুমি গম্ভীর হয়ে আছো কেন? এই যে গম্ভীর, এখানে গম্ভীরটা কিন্তু বিশেষণ, কিন্তু এই যে গম্ভীর হওয়ার যে বিষয়টা এটাকে বলা হয় গাম্ভীর্য। তাহলে আমি গাম্ভীর্যের সংজ্ঞা দিতে পারছি, অর্থাৎ যেটার আপনি ব্যাখ্যা করতে পারবেন, যেটার আপনি সংজ্ঞা দিতে পারবেন, সেটা হচ্ছে কি? বিশেষ্য পদ হবে। তাহলে এখানে গাম্ভীর্য হচ্ছে বিশেষ্য পদ। কেন বিশেষ্য পদ? কারণ হচ্ছে এই গাম্ভীর্যটা অবস্থা বোঝাচ্ছে না, মূলত গাম্ভীর্যটা গম্ভীরতার যে ভাবটা সেটাকে সংজ্ঞায়ন করলে আমরা এক কথায় গাম্ভীর্যটা পাবো। নিচের কোন শব্দ নত্য বিধি অনুসারে মূর্ধন্য হয়েছে? নত্য বিধি অনুসারে, কিন্তু নত্য বিধি অনুসারে বলতে যেখানে আপনার তৎসম শব্দ হওয়ার কারণে সেখানে মূর্ধন্য হয়েছে, এবং সেটা অবশ্যই নিয়ম মেনেছে। দেখুন, কল্যাণ, নিক্কণ, বিপুনি এগুলো স্বভাবতই মূর্ধন্য হয়, কিন্তু নিয়ম মেনে যদি হয়, রফলা থাকলে কি হয়? মূর্ধন্য হয়। রেফ থাকলে মূর্ধন্য হয়, মূর্ধন্য ষ থাকলে মূর্ধন্য হয়। এখানে আমরা পাচ্ছি রফলা ছিল, এই জন্য প্রবণ যে শব্দটা এখানে কিন্তু নত্য বিধির প্রয়োগটা মানে যথাযথভাবে হয়েছে। ওকে। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, এইটাকে নেতিবাচক বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, তার মানে কি? নেতিবাচক করলে কি হবে? মিথ্যাবাদীকে কেউই পছন্দ করে না। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, নেতিবাচক এবং ইতিবাচক শব্দ বাক্য যদি পরিবর্তন করে তাহলে অর্থ কিন্তু ঠিক রাখতে হবে, অর্থ ঠিক না রাখলে হবে না। দেখুন, মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে না, এখানে বলছে কি? যে মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, আর এখানে বলা হচ্ছে মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে না। তারপর দেখি মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না, তার মানে কি? পছন্দ করে, এখানে পজিটিভ উত্তর হয়ে যাচ্ছে। মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না, অপছন্দ করে না তার মানে কি? পছন্দ করে, এটাও কিন্তু সরাসরি নেগেটিভ হয়ে যাচ্ছে। মানে সরাসরি নেগেটিভ বলতে মানে অর্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে আর কি। এখন দুইটা বাক্য আছে, সেটা হচ্ছে কি? মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে না, আর মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। এখানে দুইটা জিনিস দেখেন, মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে না তার মানে হচ্ছে কি মিথ্যাবাদীকে কেউ কেউ পছন্দ করে, আর মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না তার মানে হচ্ছে কি মিথ্যাবাদীকে কেউই পছন্দ করে না। তার মানে কি সবাই অপছন্দ করে? এখানে সঠিক উত্তরটা হলো তিন নাম্বারটা। নাল এন্ড বয়েড এর বাংলা পরিভাষা কোনটি? এটা আমরা বিগত সালে প্রশ্ন পেয়েছি, কয়েকবারই পেয়েছি পারিভাষিক শব্দটা। নাল এন্ড বয়েড হচ্ছে বাতিল। মিশ্র শব্দ থেকে একটি প্রশ্ন এসেছে, হেড মৌলবী। হেড মৌলবী কোন ভাষার শব্দ? মিশ্র শব্দ কেন বলছি? কারণ এখানে দুটি ভাষা প্রয়োগ হয়েছে। এক, হেড হচ্ছে কি? ইংরেজি, হেড হচ্ছে ইংরেজি শব্দ, আর মৌলবী হচ্ছে ফার্সি শব্দ। তাহলে এখানে দেখি কোনটা মিলে যাচ্ছে। এক নাম্বারটা, ইংরেজি এবং ফার্সি শব্দ মিলে হয়েছে হেড মৌলবী, এটা হচ্ছে একটা মিশ্র শব্দ। রবীন্দ্রের সন্ধি বিচ্ছেদ কোনটি? আপনাদেরকে আমি বলেছিলাম যে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে যত ইন্দ্র পাবেন সব ইন্দ্র হবে রস্বই দিয়ে, এবং এর আগে বা এর আগে যে শব্দটা পাবেন সেটা অবশ্যই মূল শব্দের অর্থের সাথে মিল রেখে যে শব্দটা হবে সেটাই বসাতে হবে। তাহলে রবীন্দ্র, এখানে ইন্দ্রের আগে আমরা পাচ্ছি রবি। এখন আপনি দেখেন রবি কি রস্বইকার দিয়ে নেবেন নাকি রবি দীর্ঘইকার দিয়ে নেবেন? একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে রবি, এই রবি অর্থ সূর্য, আর এই দীর্ঘিকার দিয়ে যে রবি, এটা কিন্তু কোনো অর্থ হয় না। তাহলে আপনার যেটা অর্থপূর্ণ হবে সেটাই নিতে হবে। আবার দেখেন সতীন্দ্র, সতী বানানটাকে আপনি দীর্ঘইকার দিবেন নিবেন নাকি রস্বইকার দিয়ে নিবেন? সতীন্দ্র, ইন্দ্র বানান তো আপনি রস্বই দিয়ে নেবেন। এখানে আমি বোঝাতে চাচ্ছি যে রস্বই এবং দীর্ঘই কখন হবে কখন হবে না সেই বিষয়টা অবশ্যই অর্থের সাথে মিল রাখতে হবে। এখন এখানে আমি রবিতে রস্বই দিয়ে অর্থপূর্ণ হলো, এই জন্য কি সতী কি রস্বই দিয়ে অর্থপূর্ণ হবে? না। এখানে কিন্তু সতী, এটা হচ্ছে তৎসম স্ত্রীবাচক শব্দ, সবসময় কি হয়? দীর্ঘিকার যুক্ত হয়। তাহলে এখানে আমরা অবশ্যই সতীটা দীর্ঘিকার যুক্তটা নেব। আচ্ছা, তাহলে এটার তিন নম্বরটা উত্তর রবি যোগীন্দ্র। এ যে আমাদের চেনা লোক, বাক্যে চেনা কোন পদ?
লুকটা আচ্ছা, এখানে সরাসরি উত্তর করতে গেলে এরকম হয় যে বিশেষ্য পদের আগে যদি আরেকটা পদ থাকে সেটা হচ্ছে বিশেষণ হয়। সেটা কি হয়? বিশেষণ হয়, কারণ বিশেষণ বিশেষ্যের আগে বসে। আচ্ছা, এখন আসেন পরবর্তী আরেকটা ব্যাখ্যা যায়, সেটা হচ্ছে কি, যে এই যে আমাদের চেনালোক, লুকটা আমাদের কেমন লোক? চেনালোক, এটা একটা অবস্থা বোঝাচ্ছে। তাহলে এটা কি হবে? বিশেষণ হবে। এখানে একটা মূর্ধন্য যুক্ত করে দেবেন, ওকে? বিশেষণ হবে। প্রকর্ষ শব্দের সমার্থক কি? প্রকর্ষ মানে কি? প্রকর্ষ মানে হচ্ছে খুব ভালো জিনিস, উৎকৃষ্ট জিনিস। তাহলে আসেন, প্রকর্ষ সমার্থক শব্দ কি হয়? অপকর্ষ তো হবে না, অপকর্ষ বিপরীত হয়ে যায়। এখানে আছে উৎকর্ষতা এবং উৎকর্ষ। উৎকর্ষ যে শব্দটা দেখতে পাচ্ছেন, এই শব্দটা নিজেই বিশেষণ, এর সাথে অতিরিক্ত তা প্রত্যয় যুক্ত করলে অপপ্রয়োগ হয়ে যায়, বারবার বিশেষণ করার কোনো প্রয়োজন হয় না। সুতরাং তা যুক্তটা হবে না, এখানে শুধু উৎকর্ষ হবে। এরকম আমরা দেখি যে দরিদ্র, এই দরিদ্রটা বিশেষণ, এর সাথে আপনি তা যুক্ত করলে এটা কি হয়ে যায়? বিশেষণের ডাবল বিশেষণ হয়ে যায়, এটা অপপ্রয়োগ হয়, দরকার নাই। তাহলে এখানে উৎকর্ষটা হবে সঠিক উত্তর। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? ছায়ানট তার কাব্যগ্রন্থ, চক্রবাক্য, রুদ্রমঙ্গল। তো এইখানে বালুচর রয়েছে, বালুচর যে কাব্যটি রয়েছে এটি হচ্ছে জসীমউদ্দিনের। কার? জসীমউদ্দিন। এখানে সঠিক উত্তর হবে 4 নাম্বারটা। সবুজপত্র পত্রিকাটি হচ্ছে প্রমোদ চৌধুরী সম্পাদিত একটি পত্রিকা। এটি কত সালে প্রকাশিত হয়েছিল? এটি 1914 সালে প্রকাশিত হয়েছিল, এবং চলিত রীতি প্রবর্তনে, বাংলা সাহিত্যে চলিত রীতি প্রবর্তনে এটি ব্যাপক ভূমিকা, ব্যাপক বলতে প্রধান ভূমিকাই হচ্ছে কার? সবুজপত্র পত্রিকা। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি? সুবচন নির্বাসনে, নির্বাসনে, রক্তাক্ত প্রান্তর, নুরুল দিনের সারা জীবন, পায়ের আওয়াজ পাওয়া যায়। নুরুল দিনের সারা জীবন হচ্ছে কৃষক আন্দোলন নিয়ে সৈয়দ আলী হাসানের লেখা, নুরুল দিনের সারা জীবন। তারপর রক্তাক্ত প্রান্তর, এটা হচ্ছে মুনির চৌধুরীর, এটা হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে লেখা, পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে লেখা। সুবচন নির্বাসনে, একটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের লেখা, আহ না, আলাউদ্দিন আলাজাদের লেখা এটি, সুবচন নির্বাসনে। এটিও মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক না। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক হচ্ছে সৈয়দ শামসুল হকের আহ পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা মূলত একটা কাব্যনাট্য। কাব্যনাট্য মানে হচ্ছে কি, নাটকটা কাব্য আকারে, কবিতা আকারে লেখা, এবং এটি কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম কাব্য, ওকে? কোনটি জসীমউদ্দিনের নাটক? এখানে যে রয়েছে, রাখালি তার প্রথম কাব্যগ্রন্থ, মাটির কান্না কাব্যগ্রন্থ, বুবা কাহিনী তার উপন্যাস। এখানে রয়েছে বেদের মেয়ে। বেদের মেয়ে হচ্ছে জসীমউদ্দিনের, পল্লীকবি জসীমউদ্দিনের নাটক। বেদের মেয়ের সাথে বেনের মেয়ে মিশিয়ে ফেলবেন না, বেনের মেয়ে হচ্ছে উপন্যাস, বেনের মেয়েটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রীর একটি উপন্যাস। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম? মধ্যযুগে বাংলা সাহিত্যে এমন একজন ধর্মপ্রচারকের উত্থান হয়েছিল, যিনি বাংলা সাহিত্যের একটি লাইন চর্চা না করেও তিনি, তার নামে কিন্তু বাংলা সাহিত্যে একটা যুগ তৈরি হয়েছিল, তার সেই যুগটার নাম কি? শ্রী চৈতন্য যুগ। তাহলে কোন ধর্মপ্রচারক? শ্রী চৈতন্যদেব। এবং তার তার অবদান কেন? কারণ হচ্ছে তার যে ধর্ম, বৈষ্ণব ধর্ম, তিনি যে ধর্ম প্রচলন করেছিলেন বৈষ্ণব ধর্ম, সেই বৈষ্ণব ধর্মকে কেন্দ্র করে বৈষ্ণব পদাবলী চর্চা হয়েছে। তার জীবনীকে কেন্দ্র করে প্রথম বাংলা সাহিত্যে জীবনী গ্রন্থ রচনা হয়েছে। বৃন্দাবন দাস প্রথম তার জীবনী, আহ শ্রী চৈতন্য দেবের জীবনী প্রথম তিনি রচনা করেছেন। সুতরাং এখানে তার একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মুনীর চৌধুরী অনুদিত নাটক কোনটি? অনুদিত মানে হচ্ছে অনুবাদকৃত নাটক কোনটি? কবর যে নাটকটি, এটি হচ্ছে তার 21শে ফেব্রুয়ারি অর্থাৎ ভাষা আন্দোলনকে কেন্দ্র করে লেখা, রক্তাক্ত প্রান্তর পানিপথের তৃতীয় যুদ্ধকে কেন্দ্র করে লেখা, এটি মৌলিক নাটক। মুক্রা রমণী বশীকরণ, এটি হচ্ছে একটি অনুদিত নাটক। মুক্রা রমণী বশীকরণ অর্থাৎ ইংরেজি নাটক থেকে তিনি এটি, আহ দ্য ট্রেমিং অফ দ্য শ্রিউ, এটা হচ্ছে তিনি অনুবাদ করেছেন, ওকে? কোনটি উপন্যাস নয়? দিবারাত্রির কাব্য, এখানে কাব্য হলেও এটি কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস। হাসুলি বাঁকের উপকথা, এটি হচ্ছে তারাশঙ্করের একটি উপন্যাস। পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। এখানে কবিতার কথা দেখতে পাচ্ছেন, এই কবিতার কথা হচ্ছে উপন্যাস না, এই কবিতার কথা হচ্ছে একটি প্রবন্ধ গ্রন্থ, সমালোচনামূলক। এবং এটি রচনা করেছেন কে? জীবনানন্দ দাশ। বিষাদ সিন্ধু কি? বিষাদ সিন্ধু গবেষণা গ্রন্থ, ধর্ম বিষয়ক গ্রন্থ, আত্মজীবনী, নাকি ইতিহাস আশ্রিত উপন্যাস? বিষাদ সিন্ধু হচ্ছে একটি মহাকাব্যিক উপন্যাস, ইতিহাস আশ্রিত উপন্যাস। কে রচনা করেছেন? এটি রচনা করেছেন হচ্ছে মীর মশাররফ হোসেন। মধ্যযুগের শেষ কবি হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। তিনি কত সালে মৃত্যুবরণ করেছিলেন? তার মৃত্যুর মধ্য দিয়েই কিন্তু মধ্যযুগ শেষ হয়েছে। তিনি 1760 সালে মৃত্যুবরণ করেছেন। এই জন্যই 1760 থেকে 1860 পর্যন্ত যে সময়টা, এটাকে যুগ সন্ধিক্ষণ বা অবক্ষয় যুগ বলা হয়, এবং এই যুগের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। তুহফা একটি অনুবাদ কাব্য। এই কাব্যটি মূলত নীতিকথামূলক, ওকে?
এটা কিন্তু পরীক্ষায় আসে যে এটা কোন ধরনের কাব্য। তোহফা হচ্ছে একটা নীতিকথামূলক কাব্য এবং এটি অনুবাদ সাহিত্যের অন্তর্ভুক্ত। এটি অনুবাদ করেছেন কে? মহাকবি আলাওল। এটি রচয়িতা হচ্ছে আলাওল। অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? দেখেন, মধ্যযুগের একটা সময়ে বাংলা সাহিত্যে দুটি ধারার প্রচলন হয়, একটা হচ্ছে কবিগান আর একটা হচ্ছে শায়েরি। কবিগান করতো কারা? যারা সনাতন ধর্মীয় ছিল, হিন্দু ধর্মীয় যারা ছিল। আর শায়েরি করতো কারা? যারা মুসলমান ছিল। দুইটা কিন্তু একই জিনিস, কিন্তু নাম দুইটা আলাদা শুধু। তো এই কবিগান কারা করতেন? কবিগান করতেন হচ্ছে ভোলা ময়রা, হ্যাঁ, রামপ্রসাদ সেন, অ্যান্টনি ফিরিঙ্গি, তারা এই কবিগান করতেন। আর শায়েরি করতেন কারা? ফকির গরিবুল্লাহ, পুঁথি সাহিত্যের জনক, ওকে, শেখ ফয়জুল্লাহ, দৌলত উজির, তারা। আচ্ছা, তাহলে এখানে কবিগান হতেন হচ্ছে অ্যান্টনি ফিরিঙ্গি। তিনি আহ তাকে ফিরিঙ্গি কেন বলা হয়? আপনারা জানেন যে পর্তুগিজ যারা ছিল তাদেরকে ফিরিঙ্গি বলা হতো। তো অ্যান্টনি ফিরিঙ্গি তিনি একজন পর্তুগিজ ব্যক্তি ছিলেন। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রণেতা কে? উইলিয়াম কেরি নাকি রামরাম বসু নাকি হরপ্রসাদ রায়? দেখেন, উইলিয়াম কেরি তিনি ইতিহাসমালা রচনা করেছেন। বাংলা সাহিত্যে তিনি গদ্য রচনা করেছেন। রামরাম বসু ছিলেন উইলিয়াম কেরির একজন মুন্সি, অর্থাৎ তাকে তিনি বাংলা শিখাতেন। রামরাম বসু রাজা প্রতাপাদিত্য চরিত্র এই গ্রন্থটি রচনা করেছেন এবং তিনি কিন্তু পোর্ট উইলিয়াম কলেজের একজন বাংলার শিক্ষক ছিলেন। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? ইয়ং বেঙ্গল গোষ্ঠীটা কি? ইয়ং বেঙ্গল গোষ্ঠীটা হচ্ছে তৎকালীন সময়ে সমাজে প্রচলিত যে সমাজ ব্যবস্থা ছিল সেটার বিপরীতে গিয়ে ইংরেজি ভাবধারা পুষ্ট একটা যুবক শ্রেণী তৈরি হয়, যারা হচ্ছে ইংরেজ শিক্ষক আহ আহ হেনরি ডি রোজিও তার উদ্যোগে তারা একত্রিত হয়ে আলাদা হয় এবং ধর্মীয় কুসংস্কারগুলো থেকে আলাদা হয়। হিন্দু ধর্মের অনেকে তাদেরকে নাস্তিক আখ্যা দিয়েছিল যদিও। তাদের মধ্যে অন্যতম একজন ছিল হচ্ছে পেরিচাঁদ মিত্র। তো এই তাদের মুখপত্র অর্থাৎ তাদের একটা পত্রিকা প্রকাশ হতো, সেই পত্রিকাটার নাম হচ্ছে জ্ঞানান্বেষণ। এবং এই জ্ঞানান্বেষণ পত্রিকার সম্পাদনা করতেন অক্ষয় কুমার দত্ত। দেখুন, সংবাদ প্রভাকর যে পত্রিকাটি রয়েছে এটা বাংলা সাহিত্যের প্রথম পত্রিকা এবং প্রথম দৈনিক এবং সাপ্তাহিক পত্রিকা, বাঙালি কর্তৃক প্রকাশিত। 1833 সালে এটি সম্পাদনা করেছেন কে? এটি সম্পাদনা করেছেন হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি? দেখুন, কাঙ্গাল হরিনাথ, তার পূর্ণ নাম কি? কাঙ্গাল হরিনাথ মজুমদার। কুষ্টিয়া থেকে তিনি এই পত্রিকাটি প্রকাশিত করতেন। এবং সেখানে মীর মোশাররফ হোসেন তিনি এই পত্রিকায় কাজ করতেন। পত্রিকাটির নাম কি? গ্রাম বার্তা প্রবেশিকা। গ্রাম বার্তা প্রবেশিকা। নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়? এখানে যে গ্রন্থগুলো রয়েছে তার মধ্যে ভ্রমণ অর্থাৎ পর্যটন বিষয়ক গ্রন্থ নয় কোনটি? দেখি আমরা একটু পালামো। পালামা হচ্ছে সঞ্জয় ভট্টাচার্যের একটি গ্রন্থ। এটি ভ্রমণ সাহিত্য। তিনি এই গ্রন্থটি রচনা করেছেন। সঞ্জয় ভট্টাচার্য কিন্তু বঙ্কিমচন্দ্রের আহ হ্যাঁ, বঙ্কিমচন্দ্রের ছোট ভাই। ওকে। তো পালামো এটি কিন্তু পাঠ্য। দেশে বিদেশে অন্নদাশঙ্কর রায় এটি তিনি রচনা করেছেন। চার ইয়ারি কথা এটি হচ্ছে মুনীর চৌধুরী রচিত এবং সরি, প্রমোদ চৌধুরী রচিত। এটি একটি গল্প গ্রন্থ। এটি একটি গল্প গ্রন্থ। নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি, অর্থাৎ এখানে গ্রামীণ সমাজ জীবনের প্রাধান্য লাভ করেনি কোন উপন্যাসে? দেখুন, পদ্মা নদীর মাঝে একেবারে পুরাটাই গ্রাম, তাই না? পদ্মা পাড়ের জেলেপাড়ার গ্রামের কাহিনী, পথের পাঁচালী বিভূতিভূষণের এটাও গ্রামের কাহিনী, অপু দুর্গা তাদের কাহিনী, তাই না? গণদেবতা এটিও কিন্তু আহ এর কাহিনী, মানে হচ্ছে গ্রাম অঞ্চলের কাহিনী, সমাজ জীবন নিয়ে লেখা সামাজিক উপন্যাস। সীতারাম, এই সীতারামটা হচ্ছে নগর কেন্দ্রিক উপন্যাস, কারণ তারা ছিল হচ্ছে শাসক এবং তাদের প্রণয় প্রণয় নিয়ে লেখা। ওকে। সীতারাম এটি বঙ্কিমের লেখা একটি উপন্যাস, সীতারাম। তার যে ত্রয়ী উপন্যাস রয়েছে তার মধ্যে এই সীতারাম একটি। নিচের কোন দুটি চরিত্র নিচের কোন দুটি চরিত্র রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের? দেখুন, রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের দুটি চরিত্র হচ্ছে নিখিলেশ এবং বিমলা। নিখিলেশ এবং বিমলা রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র এবং বঙ্কিম তাদের যে সাহিত্যকর্মগুলো রয়েছে এগুলোর আহ চরিত্রগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। আমরা এখানে পেয়েছি হচ্ছে ঘরে বাইরে থেকে। এই ঘরে বাইরেটা চলে আসলো। দেখুন, অমিত এবং লাবণ্য হচ্ছে শেষের কবিতা। ওকে। আচ্ছা, কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? কাজী নজরুল ইসলাম মাত্র তিনটে উপন্যাস রচনা করেছেন: বাঁধনহারা, কুহেলিকা, মৃত্যু খোঁজা। তাহলে এখানে আমরা দেখতে হচ্ছে রিক্তের বেদন, সর্বহারা, আলিয়া, কুহেলিকা। তার তিনটি উপন্যাসের মধ্যে একটি হচ্ছে কুহেলিকা, বাকিগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ এবং আলিয়া হচ্ছে তার নাটক।
কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? বাংলা সাহিত্যে সার্থক প্রথম যে পত্রকাব্য সেটি রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। তার মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? ব্রজাঙ্গনা, নাকি বিলাতের পত্র, নাকি হিমালয়, নাকি বীরাঙ্গনা? বীরাঙ্গনা হচ্ছে তার পত্রকাব্য। এখানে 12টি পত্র রয়েছে, 12টি পত্র রয়েছে। একখানি ছোট ক্ষেত আমি একলা, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ? এই কবিতাটি একটি পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত কবিতা। কবিতাটির নাম কি? সোনার তরী, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। তাই না? আপনারা পড়েছেন কবিতাটি? এটি ইন্টারমিডিয়েটের কবিতা কিন্তু। তাহলে এখানে সোনার তরী, দেখুন সোনার তরী এটি কিন্তু কাব্যগ্রন্থের নাম সোনার তরী, আবার কবিতার নাম সোনার তরী। এটাকে নাম কবিতা বলা হয়। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। এই কিংবদন্তির কথা বলছি, কবিতাটি কার লেখা? এটিও ইন্টারমিডিয়েটের পাঠ্য কবিতা। এটি কার লেখা? আবু জাফর ওবায়দুল্লাহ লেখা কবিতা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। আবু জাফর ওবায়দুল্লাহ একটা বিখ্যাত উপন্যাস রয়েছে পদ্মা মেঘনা যমুনা। কোনটি শওকত ওসমানের রচনা নয়? এখানে যে গ্রন্থগুলো দেখতে পাচ্ছেন, চোর ও সন্ধি, বনিয়াদম, কৃতদাসের হাসি, ভেজাল, এর মধ্যে শওকত ওসমানের রচনা নয় কোনটি? ভেজাল হচ্ছে একটি কাব্যগ্রন্থ এবং এটি রচয়িতা কে? এটি রচয়িতা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। কৃতদাসের হাসি এটি হচ্ছে শওকত ওসমানের শ্রেষ্ঠ সাহিত্যকর্ম এবং এটির জন্য তিনি আদমজী পুরস্কার পেয়েছিলেন। আমাদের বিসিএস এর প্রশ্নগুলো শেষ হলো, আমরা প্রাইমারি প্রশ্নগুলোতে যাবো। আমাদের এখন একটু দ্রুত শেষ হয়, কারণ হচ্ছে প্রত্যেকটা প্রশ্নই রিপিট, প্রত্যেকটা প্রশ্ন রিপিট, একেবারে নতুন তেমন কিছু নেই। প্রাইমারি তৃতীয় ধাপের আহ তৃতীয় পর্যায়ে তৃতীয় ধাপ 2019 সালের এই প্রশ্নগুলো নিয়েছি। এখানে 19টি বাংলা প্রশ্ন রয়েছে। সংবিধান শব্দের সন্ধি বিচ্ছেদ কি? দেখেন, এই যে অনুস্বার, এই অনুস্বারের পরিবর্তে কি আসতে পারে? নাসিক্য ধ্বনি আসতে পারে। নাসিক্য ধ্বনি কোনটা আসবে? নাসিক্য ধ্বনি অবশ্যই কি আসবে? ম আসবে সন্ধির ক্ষেত্রে। কেন ম আসবে? কারণ হচ্ছে যদি এর আগে স ধ্বনিটা থাকে, তার সাথে যদি আপনি দন্তান্ন নাসিক্য ধ্বনি দেন, সন হয়ে যাবে। সন মানে কি? শাল, অর্থ মিলবে না। সম, সম হচ্ছে কি? একটা উপসর্গ, এইটা দিলে ঠিক থাকবে। এই জন্য সমযোগ বিধান, সমযোগ বিধান এই হচ্ছে কি? সংবিধান। এরকম সমযোগ গীত কি হবে? সঙ্গীত। ঠিক আছে? আচ্ছা, কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাস মানে কি? যে সমাসে পরপদ এবং পূর্বপদ দুইটা পদই প্রাধান্য পাবে, অর্থাৎ এখানে অভিন্ন কোনো পদ আসবে না, যা পদ থাকবে তাই প্রাধান্য পাবে। আমরা একটু দেখি। এবং বেশ বাক্যে কি থাকবে? বেশ বাক্যে হচ্ছে এবং ও আর থাকবে। কানাকানি, এখানে আ আছে এবং ই আছে, এরকম যদি থাকে কানাকানি, এটাকে আমরা বেতিহার বহুব্রীহি সমাস বলি, তাই না? তো বেতিহার বহুব্রীহি সমাস হবে এটা। এটা বাতিল। গাছপালা, গাছপালা আর হচ্ছে ভাই বোন আর হচ্ছে সিংহাসন, সিংহ চিহ্নিত যে আসলে এটা কর্মধারয় সমাস। গাছপালা। আচ্ছা, গাছ ও পালা এরকম কি হবে? নাকি গাছের পালা মানে গাছের ডালপালা এটা হবে? এটা তৎপুরুষ সমাস হয়। ভাই বোন, ভাই ও বোন, এখানে ভাইয়ের অর্থ এবং বোনের অর্থ দুইটাই প্রাধান্য পাচ্ছে। আর গাছপালার মধ্যে শুধু গাছ প্রাধান্য পাচ্ছে, গাছ প্রাধান্য পাচ্ছে, এখানে পালা প্রাধান্য পাচ্ছে না। সুতরাং এখানে ভাই বোনটা হচ্ছে কি হবে? দ্বন্দ্ব সমাসের উদাহরণ, কারণ এখানে ভাই বোন বলতে ভাই বোন দুজনকে বোঝাচ্ছে, এখানে শুধু একজনকে বোঝাচ্ছে না। রাতুল শব্দের অর্থ কি? তাম্বুল রাতুল হইলে অধর পরশে। তাম্বুল মানে কি? তাম্বুল মানে হচ্ছে পান, রাতুল মানে হচ্ছে লাল, অধর মানে হচ্ছে ঠোঁট, অর্থাৎ ঠোঁটের পরশে কি হলো? পান লাল হয়ে গেল। এটা কি বলেছে? মহাকবি আলাওল পদ্মাবতী যে কাব্যগ্রন্থ, সেখানে তিনি পদ্মাবতীর বর্ণনা দিতে গিয়ে এই উক্তিটি করেছিলেন। তাহলে রাতুল শব্দের অর্থ হচ্ছে লাল। অষ্টধ্বনি কোনগুলো? দেখুন, 5টা বর্গ রয়েছে, 5টা বর্গের 5টা নাম রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে কণ্ঠ। আচ্ছা, এখান থেকে শুরু করি। ত বর্গীয় যে ধ্বনিগুলো, এগুলো হচ্ছে দন্ত, এগুলোর পরিচয় কি? দন্ত। ক বর্গীয় ধ্বনির নাম হচ্ছে কণ্ঠধ্বনি। তারপরে রয়েছে কি? চ বর্গীয় ধ্বনির নাম হচ্ছে তালব্য ধ্বনি। আর অবর্গীয় ধ্বনির নাম হচ্ছে অষ্টধ্বনি। অষ্ট মানে হচ্ছে ঠোঁট। আপনি দেখেন ঠোঁটের ব্যবহার ছাড়া প, ফ, ব, ভ, ম এই ধ্বনিগুলো উচ্চারণ করতে পারবেন না। আপনি ঠোঁটের সাথে ঠোঁট না লাগিয়ে মা বলতে পারবেন না, বাবা বলতে পারবেন না, ভাই বলতে পারবেন না, ঠোঁটের সাথে ঠোঁট না লাগিয়ে বলা সম্ভব নয়। এগুলো হচ্ছে অষ্টধ্বনি। সূর্য উঠলে আধার দূরীভূত হয়, এখানে উঠলে কোন ক্রিয়াপদ? আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যদি কোনো ক্রিয়ার সাথে তে, লে, অর্থাৎ এক কথায় এ বিভক্তি থাকে, তাহলে আপনি ধরে নেবেন এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। কারণ কি? এটার পরে আরো একটা কিছু শোনার একটা আকাঙ্ক্ষা বা ইচ্ছা থাকে। এখন সূর্য উঠলে
আমি আসলে, তুমি গেলে, এই পর্যন্ত থাকলে, পরবর্তীতে কি হবে, এটা শোনার একটা ইচ্ছা থাকে। অর্থাৎ আরো একটা ক্রিয়া আসবে এখানে। এই দেখুন, সূর্য উঠলে কি হয়, অন্ধকার দূরীভূত হয়। এই দূরীভূত হওয়া আর একটা ক্রিয়া, আর সূর্য ওঠার একটা ক্রিয়া। তাহলে এটা সম্পূর্ণ ক্রিয়া না, অসম্পূর্ণ ক্রিয়া, এটাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। পক্ষী শব্দের যুক্ত ব্যঞ্জন কোনগুলো? পক্ষী, ক্ষীয়। ক্ষীয় শব্দটা হচ্ছে ক যুগ মূর্ধন্য স, এই হচ্ছে ক্ষীয়। ওকে, তাহলে 2 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। সর্বজনের বিশেষণ কি? সর্বজন মানে কি? সবাই, এটা বিশেষ্য পদ। তাহলে সকলের জন্য, এই হচ্ছে সর্বজনীন, এটা হচ্ছে বিশেষণ। সর্বজন, সর্বজনীন। মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি, আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। মোট মৌলিক ধ্বনি হচ্ছে 37টি। আর বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক ধ্বনি হচ্ছে 41টি। আচ্ছা, তিলের তৈল হয় কোন কারকে কোন বিভক্তি? কোনো কিছু থেকে কোনো কিছু উৎপন্ন হওয়া, জাত হওয়া, তৈরি হওয়া, এরকম যদি বোঝায়, তাহলে আমরা সেটাকে কি করি? তাহলে আমরা সেটাকে আহ অপদান বলি। তো এটা হচ্ছে অপদানে সপ্তমী, তিলে তৈল হয়। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি বলো তো যে তিলে তেল আছে, তাহলে জায়গা বোঝাতো, স্থান বোঝাতো, অবস্থান বোঝাতো, তখন সেটা অধিকরণ হতো। শশব্যস্ত কোন সমাস? দেখুন, শশব্যস্ত, শস্যের ন্যায় ব্যস্ত। একটা জিনিস খেয়াল করে দেখেন, শস্যের ন্যায় ব্যস্ত। শস মানে খরগোশ, ব্যস্ত হচ্ছে তার একটা অবস্থা, গুণ। তাহলে এখানে আছে কি নাউন এবং অ্যাডজেক্টিভ। নাউন এবং অ্যাডজেক্টিভ মিলে কি হয়? উপমান হয়। উপমান কর্মধারয় হয়। তাহলে এখানে শুধু কর্মধারয় দেওয়া আছে, আমরা শুধু কর্মধারয় উত্তর করে নিচ্ছি এখান থেকে। বাক্য একের পর, এই দেখেন, বাক্যে একের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, বাক্যে একের পর অন্য আরেকটি পদ শোনার যে ইচ্ছা, তাকে কি বলে? বাক্যের 3টা গুণ রয়েছে না? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এটা হচ্ছে আকাঙ্ক্ষা। আপনি একটা শব্দ বলার পরে, অর্ধেক বলার পরে, যেমন সূর্য উঠলে, এরপরে আপনার আরেকটা শোনার কি আছে? আকাঙ্ক্ষা আছে না? এটা হচ্ছে আকাঙ্ক্ষা। শুদ্ধ বাক্য কোনটি? এখানে মনে রাখবেন একটা জিনিস, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 2, 3, 1। এ হচ্ছে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, এরকম ভাবে হবে। 2 মানে কি? মধ্যম পুরুষ। 3 মানে হচ্ছে কি? নাম পুরুষ। 1 মানে হচ্ছে কি? উত্তম পুরুষ। তাহলে এখানে তুমি হচ্ছে 2, 3 হচ্ছে শফিক, 1 হচ্ছে কি? আমি। তাহলে 2 নম্বরটা সঠিক উত্তর, তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাব। শিশুগণ দেয় মন নিজ নিজ পাটে। শিশুগণ দেয় মন নিজ নিজ পাটে। কোথায় মন দেয়? পাটে মন দেয়। তাহলে মনটা কোথায় দিচ্ছে? একটা জায়গায়, নির্দিষ্ট স্থানে, তাই না? এটা হচ্ছে অধিকরণের সপ্তমী হবে। পরাজয় শব্দটিতে উপসর্গ কোনটি? মূল শব্দটা হচ্ছে জয়, তার আগে কি যুক্ত হয়েছে? পরা। তাহলে এখানে পরাটা হচ্ছে কি? উপসর্গ। শুদ্ধ বানান কোনটি? পূর্ণ বানানটা কি দিয়ে হয়? মূর্ধন্য দিয়ে হয়। শূন্য বানানটা হয় দন্তন্য দিয়ে। এবং আহ ভুবন বানানটা হয় দীর্ঘকার দিয়ে। তাহলে এখানে ত্রিভুজ বানানটা ঠিক আছে শুধু। কোনটি যৌগিক বাক্য? যৌগিক বাক্যে কি থাকবে? যৌগিক বাক্যের মধ্যখানে একটা অব্যয়সূচক শব্দ থাকবে। তুমি আমার বাড়িতে আসলে আমি খুশি হব, এটা হচ্ছে সরল বাক্য। তুমি আমার বাড়িতে এসো তবে আমি খুশি হব। তুমি যদি আমার, এই যে যদি শর্ত দিয়ে দিচ্ছে, কন্ডিশনাল সেন্টেন্স, কমপ্লেক্স হয়ে যাবে, জটিল। তুমি আমার বাড়িতে না আসলে আমি অখুশি হব, এটাও সরল বাক্য। তাহলে এখানে একমাত্র তবে, এটা হচ্ছে অব্যয়সূচক, এবং এটাই হচ্ছে যৌগিক বাক্য। তুমি আমার বাড়িতে এসো তবে আমি খুশি হব। উগ্র শব্দের বিপরীত কি? উগ্র মানে কি? অশান্ত। এটার বিপরীত কি হবে? শান্ত। তাহলে শান্ত তো এখানে নাই, এখানে আছে কি? সৌম্য। সৌম্য মানেই শান্ত। নিচের কোন বাক্যটি শুদ্ধ? আমি সাক্ষী দিলাম, আমি নিজেই তো সাক্ষী, সাক্ষী আবার সাক্ষী দিতে পারে না, সাক্ষী যেটা দেয় সেটার নাম হচ্ছে কি? সাক্ষ্য। তাহলে 3 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। 4টা বাজলে স্কুল ছুটি হবে, এখানে বাজলে কি অর্থ প্রকাশ করছে? 4টা বাজলে স্কুল ছুটি হতেই হবে, একটা নিয়ম, তাই না? তাহলে এখানে আবশ্যকতা, আবশ্যকতা প্রকাশ করছে। নিচের কোন শব্দটি প্রাতিপদিক? প্রাতিপদিক কি? বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলবে, যেখানে কোনো বিভক্তি থাকবে না, এবং নাম শব্দ মানে কি? মূল শব্দ থাকবে, মৌলিক জিনিসটা থাকবে। দেখেন, লাঙ্গল, এটাকে কি আর ভাঙা যাবে? ভাঙা যাবে না। এর সাথে কি বিভক্তি আছে? নাই। তাহলে এটা হচ্ছে প্রাতিপদিক। এখানে সাধিত, সাধন যুগ ইত, এটা সাধিত শব্দ। লেখা, লিখ যুগ আ, এটাও হবে না। দম্পতি,
দম্পতি জায়া ও পতি, এটাও কিন্তু কি সাধিত শব্দ, তাহলে এখানে লাঙ্গলটাই একমাত্র প্রাতিপদিক হচ্ছে। কোনটি আগে, কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যদি লিঙ্গান্তর করতে হয়, কিছু কিছু শব্দ আছে সরাসরি কি হয় না, লিঙ্গান্তর হয় না। যেমন নেতা থেকে আমি লিখতে পারবো নেত্রী, দাতা থেকে দাত্রী লিখতে পারবো। এখন বাদশা থেকে কি লিখতে পারবো, বেগম। কিন্তু কবি থেকে কি আপনি লিখতে পারবেন, কবি থেকে মহিলা করতে পারবেন? কবিকে আমরা করতে পারবো মহিলা কবি, তাই না? তাহলে এখানে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে তারপর লিঙ্গান্তর করতে হচ্ছে। আমন্ত্রণ শব্দের সমার্থক শব্দের নিচে কোনটি নয়? আমন্ত্রণ মানে কি, কাউকে ডাকা, কাউকে দাওয়াত দেওয়া, তাই তো? এবার আহ্বান, এটাও আমন্ত্রণ হয়। তারপর হচ্ছে কি নিমন্ত্রণ, এটাও হয়। তারপর হচ্ছে আবাহন, এটাও আমন্ত্রণ অর্থে ব্যবহৃত হয়। প্রত্যাবান বা প্রত্যাবর্তন, প্রত্যাবর্তন মানে কি, আপনি একটা জায়গায় ছিলেন দীর্ঘদিন, সেখান থেকে আপনি আপনার নিজের জায়গায় চলে আসলেন, এটা হচ্ছে প্রত্যাবর্তন, তাই না? তাহলে এটা হচ্ছে আমন্ত্রণ শব্দের অর্থ হচ্ছে না। মন না মতি, এটার অর্থ হচ্ছে অস্থির মানব না। বীর সন্তান প্রসব করে যে নারী, তাকে এক কথায় কি বলে? তাকে এক কথায় বীর প্রসূ বলে, বীর সন্তান। আর যে নারীর কোনো সন্তানই হয় না, তাকে কি বলে? যে নারীর কোনো সন্তান হয় না, যে নারীর সন্তান হয় না তাকে কাকবন্ধা বলা হয়, আর যে নারীর বিয়ে হয় না তাকে অনুরা বলে। ওকে। অম্বু যে শব্দটা, অম্বু শব্দের সমার্থক শব্দ কোনটি? অম্বু। জলধি মানে হচ্ছে সমুদ্র, গগন মানে হচ্ছে আকাশ, অবনী মানে হচ্ছে পৃথিবী, পানি। পানি, জল, অম্বু, পয়, বাড়ি, এইগুলো সব সমার্থক শব্দ। অম্বু। অপশব্দের অর্থ কিন্তু পানি। দীপ্যমান, দেখেন, যদি শব্দটা কি হয়, সংস্কৃত হয়, তাহলে মানের পরিবর্তে সানস দিতে হবে। তাহলে দীপ্যমান শব্দটা কিন্তু এটা সংস্কৃত, তাহলে মান যুক্ত গুলো আগে বাদ দিয়ে দিলাম। এখন আছে কি দ্বীপ যোগ সানস। দ্বীপ, এই দর ঋষিকার দিয়া প দ্বীপ দিলে এটা হাতি হয়ে যায়, কিন্তু দর দীর্ঘিকার দিয়া দ্বীপ থাকলে এটা অর্থ ঠিক আছে, এই দ্বীপ অর্থ আলু। তাহলে এই আলুটা যদি সঠিক ধরি, তাহলে দ্বীপ যোগ সনজ, 4 নম্বরটা সঠিক উত্তর হবে। এটা কিন্তু হচ্ছে আপনার তৎসম প্রত্যয়, হ্যাঁ। নিচের কোনটি ঘুষ অল্প প্রাণ বর্ণ? ঘুষ বর্গের যে ধ্বনিগুলো রয়েছে ক, খ, গ, ঘ, ঙ, এখানে দেখেন বর্গের প্রথম যে দুইটা, এই প্রথম দুইটা ধ্বনি হচ্ছে অঘোষ, আর পরের তিনটা হচ্ছে ঘোষ। আর এই প্রথম এবং তৃতীয় হচ্ছে অল্প প্রাণ। তাহলে আমরা দেখি এখানে মিলে যায় কি, এটা বর্গের প্রথম ধ্বনি হবে না, বর্গের প্রথম ধ্বনি অল্প প্রাণ কিন্তু অঘোষ। আবার এটা হচ্ছে কি ত, থ, এটা হচ্ছে কি মহাপ্রাণ ধ্বনি। ভ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, ড, ট, ঠ, এই দুটো হচ্ছে অঘোষ। ড হচ্ছে কি ঘোষ এবং অল্প প্রাণ, তাহলে 3 নম্বরটা সঠিক উত্তর। শুদ্ধ বানান কোনটি? স্টেশন, বিদেশি শব্দ মূর্ধন্য ষ হয় না, এখানে দন্ত স হইতো। বিপ্রকর্ষ, তৎসম শব্দে দন্ত স হয় না, মূর্ধন্য ষ হইতো। সাধারণ, এখানে র ধ্বনিটা আছে, এখানে দন্ত ন না, এখানে মূর্ধন্য দিতে হইতো। রুগন যে শব্দটা, এটাই সঠিক বানান। মহকুমা হচ্ছে ফার্সি শব্দ। মহকুমা, সরি, মহকুমা হচ্ছে আরবি শব্দ। মহকুমা শব্দটি কি? আরবি। পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, এটা কারকে আমি আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়িয়েছি। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, অধিকাংশ জন এই জল নামছে, কি নামছে কয়ে এটা কর্মকারক উত্তর করে, হবে না। কারণ হচ্ছে বস্তু হোক প্রাণী হোক যাই কিছু হোক না কেন, যদি কেউ, মানে যে কেউ যদি কাজটা নিজে সম্পন্ন করে, তাহলে সেটা কি হয়ে যায়, কর্তা হয়ে যায়। তাহলে জল, জল নামছে, কে নামছে, নামার কাজটা কে করছে? নামার কাজটা অবশ্যই, নামার কাজটা কে করছে? নামার কাজটা করছে হচ্ছে জল, তাহলে এখানে জলটা হচ্ছে কর্তাকারক। ঘুরাইছে তো, তুমি তো একদম সেন্টে আসছে, সমস্যা নেই। নিপাতনে সিদ্ধ প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? নিপাতনে সিদ্ধ প্রত্যয়যুক্ত মানে হচ্ছে এটা কোনো নিয়ম মানে না, অটোমেটিক হয়ে যাবে। দেখেন শৈব, দৈব, চৈত্র, এগুলা নিপাতনে সিদ্ধ না, এগুলো একটা নির্দিষ্ট নিয়ম মেনে হয়ে আছে। ওকে। সৌর, সৈযুগ র, ওকে, সৌর, এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ। অর্থ অনুসারে হরিণ কোন ধরনের শব্দ? দেখেন হরণ করে যে তাকে আমরা হরিণ বলা দরকার ছিল, কিন্তু হরিণ বলতে আমরা একটা প্রাণীকে বোঝাচ্ছি, সুতরাং এটা কি শব্দ? রুড়ি শব্দ, অর্থ ভিন্ন দিচ্ছে এবং এটা সমাসবদ্ধ না। আচ্ছা, তারপরে আসি আমরা।
হরন, এটা কিন্তু প্রত্যয় সাধিত শব্দ। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণ সংখ্যা যথাক্রমে কতটি? এটা আমি আগে আপনাদেরকে দিয়েছি, এখন সঠিক উত্তর আপনারা করতে পারবেন। সেটা হচ্ছে কি, পূর্ণমাত্রা হচ্ছে 32, পূর্ণমাত্রা হচ্ছে 32, অর্ধমাত্রা হচ্ছে 8, আর মাত্রাহীন হচ্ছে 10। নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী? জুতা হচ্ছে সাধু ভাষায় ব্যবহারের উপযোগী, এটাকে যদি আপনি জুতো লিখেন তাহলে চলিত হবে। উদ্ধরণ চিহ্নের পূর্বে খন্ডবাক্যে কি বসাতে হবে, ন্যারেশনে কি বসান, উক্তিতে কি বসান, এই কথাটা বলা হচ্ছে কমা বসাইতে হবে। খাতক, খাতক মানে হচ্ছে যে ঋণী, ঋণ দেয় কে, মহাজন, তাহলে খাতকের বিপরীত হচ্ছে মহাজন। পোনেম শব্দের অর্থ কি? ফোনেটিক্স মানে হচ্ছে ধ্বনিতত্ত্ব, তাহলে পোনেম শব্দের অর্থ কি? পোনেম শব্দের ধ্বনিমূল। অরুণ রাঙা কোন সমাস নিষ্পন্ন পদ? অরুণের ন্যায় রাঙা বা অরুণের মতো রাঙা। অরুণটা হচ্ছে বিশেষণ, বিশেষ্য, রাঙাটা হচ্ছে বিশেষণ। তার কি হবে? উপমান, কর্মধারয়। এই যে যুক্ত ব্যঞ্জনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হ যোগ ম, ব্রাহ্মণ আমরা বলি না, সেখানে এই যুক্ত ব্যঞ্জনটা ব্যবহার করা হয়। অ্যাপেনথিসিস এর অর্থ কি? অ্যাপেনথিসিস শব্দের অর্থ হচ্ছে অপিনিহিতি। অপিনিহিতি ধ্বনি পরিবর্তনের একটা প্রকারভেদ, অপিনিহিতি। ভাস্কর, ভাস্কর এর সন্ধি বিচ্ছেদ কি? এখানে স্বজাত ধ্বনি আছে না, স্বজাত ধ্বনি থাকলে তার পরিবর্তে বিসর্গ ব্যবহৃত হয়। তাহলে বিসর্গ কোথায় আছে? একমাত্র 3 নম্বরটা, বা যুগ কর। আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি? অনুজ্ঞা মানে হচ্ছে কি আদেশ, নির্দেশ, উপদেশ এগুলো থাকবে। দেখুন, সবাই এখানে আসুন তার মানে কি অনুরোধ, সবাইকে আমি অনুরোধ করছি। নিজের দিকে খেয়াল রাখো, আমি উপদেশ দিচ্ছি। সুখী হও, দোয়া করছি, প্রার্থনা করছি। আমটা খাও, এটাই হচ্ছে আদেশ বা নির্দেশ দেওয়া। চক্ষুদান করা মানে কি জানেন? চক্ষুদান করা বাগধারাটির অর্থ হচ্ছে চুরি করা। চক্ষুদান করা মানে চুরি করা। সর্বশেষ প্রশ্ন, গুণ ও বৃদ্ধি বলা হয় কোনটিকে?